সো এটা হচ্ছে মুদ্রানীতি। সমাজের মুদ্রানীতিকে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয় তাকে মুদ্রানীতি বলে। মুদ্রানীতি প্রণয়ন করা একটি দেশের সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ তথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বছরে কতবার প্রণয়ন করা হয়? বাংলাদেশে প্রতি 6 মাস পর পর মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সাধারণত জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই সময়সীমা ধরে বাংলাদেশে মুদ্রানীতি দেওয়া হয়। বাংলাদেশ সর্বপ্রথম 2006 সালে মুদ্রানীতি প্রণয়ন করা হয়। সো মুদ্রানীতির উদ্দেশ্য কী? মুদ্রানীতির মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা। এর জন্য দেশের আর্থিক খাতের চিত্র কেমন হবে এ নিয়ে পরবর্তী 6 মাসের জন্য নীতি ঠিক করা হয়। মুদ্রানীতিতে কী কী থাকে? বাংলাদেশের মুদ্রানীতিতে আগামী 6 মাসের জন্য বেশ কিছু নীতির প্রতিফলন থাকে। পরের 6 মাসে মূল্যস্ফীতির লক্ষ্য কত তা মুদ্রানীতিতে উল্লেখ থাকে। এজন্য এই সময়ে নীতি সুদের হার কত থাকবে এর দিক নির্দেশনা থাকে। আবার সরকারি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কত থাকবে তাও ঠিক করে দেওয়া হয়। সো মূলত বাংলাদেশ ব্যাংক সংবিধিবদ্ধ অনুপাত পরিবর্তন সংবিধিবদ্ধ দেখিলি অনুপাত পরিবর্তনের পর হচ্ছে খোলাবাজার কার্যক্রম ও সুদের হারের পরিবর্তনের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ তথা মুদ্রার সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করে। নীতি সুদ হার কীভাবে কাজ করে? কেন্দ্রীয় ব্যাংক যে সুদ হারে তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয় সেটাই হচ্ছে নীতি সুদ হার। ইংরেজিতে একে বলে রেপো রেট। রেপোর বাংলা হলো পুনঃক্রয় চুক্তি। এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতির অন্যতম হাতিয়ার হিসেবে পরিচিত। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে বাজারে অতিরিক্ত তারল্য আছে তাহলে কেন্দ্রীয় ব্যাংক ওই তারল্য তুলে নেয়। এর জন্য একটা নির্দিষ্ট সুদের হার থাকে। অর্থ তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হার দেয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাকে বলা হয় রিভার্স রেপো। সাধারণত নীতি সুদ হারের চেয়ে রিভার্স রেপোর পরিমাণ কম থাকে। তারপর হচ্ছে নীতি সুদ হার বেশি থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে নিরুৎসাহিত হয়। সুদ বেশি হলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কম ঋণ নেবে। ব্যাংক ঋণ কম নিলে মানুষও কম ঋণ পাবে। ফলে বাজারে টাকার সরবরাহ কম থাকবে। বাজারে টাকার সরবরাহ যদি কম থাকে তাহলে জিনিসপত্রের দাম বেশি বাড়তে পারে না। সো জীবনে মুদ্রানীতির প্রভাব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে। সো মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে। এরপরে অপ্রয়োজনীয় ভোগকে নিরুৎসাহিত করা হয়। সুদের হার বাড়িয়ে আমদানি খরচ বাড়ানো হয়। বিলাস পণ্যে এলসি মার্জিন বাড়িয়ে পণ্য আমদানির হ্রাস টানা হয়। সো আমার আমদানি যখন কমে যাবে তখন হচ্ছে আমার বৈদেশিক মুদ্রা তো আমার দেশের ভেতরে থেকে যাচ্ছে। সো আমি ক্রাইসিসের মধ্যে পড়বো না। সুদের হার বাড়ালে প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। সুদের হার যদি বাড়ে প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। সুদের হার বাড়লে উদ্যোক্তারা নতুন ব্যবসা সম্প্রসারণে নিরুৎসাহিত হয়। ফলে কর্মসংস্থানের সুযোগ কমে যায়, বেকারত্ব বেড়ে যায়। সো সুদের হার যদি বাড়ায় মানে রেপো রেট আর কি, সো এটার জন্য হচ্ছে উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণে নিরুৎসাহিত হয় এবং এর কারণে কর্মসংস্থানের সুযোগ কমে যায় এবং কর্মসংস্থানের সুযোগ কমলে আবার বেকারত্ব বেড়ে যায়। মুদ্রানীতির মাধ্যমে সরকারি বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ঠিক করা হয়। বেসরকারি ঋণের প্রবৃদ্ধি যদি কমানো হয় তাহলে শিল্প কারখানার ঋণের প্রবাহ কমে যায়। সো জিডিপি প্রবৃদ্ধি তথা অর্থনৈতিক সমৃদ্ধির পথ আটকে যায়। এবার আবার হচ্ছে ঋণের প্রবাহ বাড়িয়ে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। সো পলিসি রেট হচ্ছে র্যাপো রেট হচ্ছে 10%। যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিবে সেটা হচ্ছে র্যাপো রেট। তাহলে এরপরে হচ্ছে SLF স্পেশাল সেটা হচ্ছে 11.50 বা 50। SDF এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে 8.50। আর ব্যাংক রেট হচ্ছে 4%। আর রিভার্স রেশিও SLR CRR। ট্রেডিশনাল ব্যাংক হচ্ছে 13% SLR। এরপরে CRR হচ্ছে 4%। এরপর ইসলামিক ব্যাংক হচ্ছে SLR 5.5% এবং CRR হচ্ছে 4%। ডিপোজিট টেকার FI বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস হচ্ছে SLR 5% এবং CRR হচ্ছে 1.5%। নন ডিপোজিট টেকার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস হচ্ছে SLR 2.5%। সো কল মানির রেট হচ্ছে 10.02%। সো এটা হচ্ছে SLF স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি। SLF হচ্ছে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি আর SDF হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। সো ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে ব্যাংক রেট, মানে কেন্দ্রীয় ব্যাংক যে হারে সুদ দেয়। সো সেটা হচ্ছে ব্যাংক রেট। আর র্যাপো রেট হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে তাকে রেপো রেট বলা হয়। র্যাপো রেট হচ্ছে বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে হারে হচ্ছে স্বল্পমেয়াদী সুদ দেয় ওটা হচ্ছে দীর্ঘমেয়াদী সুদ, মানে দীর্ঘমেয়াদী ঋণ দেয়, এটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ। সো রিভার্স রেপো রেট হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্ধৃত অর্থ যে হারে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। যে বাণিজ্যিক ব্যাংকে যদি টাকা বেশি হয়ে যায় সেটা কেন্দ্রীয় ব্যাংক যে হারে জমা রাখে তার ব্যাংকের মধ্যে সেটাকে রিভার্স রেপো রেট বলে। বর্তমানে এটাকে SDF বলে আর কি। SDF মানে হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। সো SDF হচ্ছে 8.50%, 8.55% লোন সুদ দেয় আর কি।
সো রিভার্স রেপো রেট তো বলছে বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্ধৃত অর্থ যে হারে কেন্দ্রীয় ব্যাংক জমা রাখে তাকে রিভার্স রেপো রেট বলে। এটি বর্তমানে এসডিএফ নামে পরিচিত। স্পেশাল রেপো রেট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ওভারনাইট ঋণ দিতে যে সুদের হার ব্যবহার করে, যে রাতারাতি ঋণ দিতে যে সুদের হার ব্যবহার করে তাকে হচ্ছে স্পেশাল রেপো রেট বলে। এটা হচ্ছে স্পেশাল এবং এটার সুদটা একটু বেশি থাকে আর কি স্পেশাল রেপো রেটের। এটা 11.50% প্রায়। সো সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও নগদ সংরক্ষিত অনুপাত। সিআরআর বা নগদ রিজার্ভ অনুপাত হচ্ছে ব্যাংকগুলোর কর্তৃক তাদের মোট আমানতের যে পরিমাণ নগদ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় তার হার। সো নগদ রিজার্ভ অনুপাত ব্যাংকগুলোর কর্তৃক তাদের মোট আমানতের তাদের যত আমানত আছে এটার যে পরিমাণ একটা নগদ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় তার হার হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ব্যাংকের যে পরিমাণ মেয়াদি ও চলতি দায় রয়েছে সেই দায়ের ন্যূনতম 4% নগদ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এটাই হচ্ছে সিআরআর। এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বিধিবদ্ধ তরলতা অনুপাত। এটি ব্যাংকের ডিপোজিটের একটি অংশ যা নিজের কাছেই নগদ সোনা বা সরকারি বন্ড রূপে সংরক্ষণ করতে হয়। এটা হচ্ছে ব্যাংক সংরক্ষণ করবে নিজের কাছেই। সো এটা হচ্ছে লিকুইডিটি রেশিও। এটা রাখা হয় বাণিজ্যিক ব্যাংক সময়ের নগদ প্রবাহকে নিশ্চিত করার জন্য। এরপর প্রভিশন হচ্ছে অনাদায়ী বা ক্লাসিফাইড লোনের বিপরীতে যে অর্থ সংরক্ষণ করা হয় তাকে বলা হয় প্রভিশন। সো প্রভিশন হলো ব্যাংকগুলোর খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি। ব্যাংকের মুনাফা থেকে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত হারে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ না করে ব্যাংকে সংরক্ষণ করতে হয়, যা গ্রাহকের আমানতের রক্ষা কবচ হিসেবে বিবেচনা করা হয়। সো আমরা যদি দেখি এখানে মুদ্রানীতি তো দেখছি। সো ব্যাংক রেট হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ যে হারে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দেয় সেটা হচ্ছে ব্যাংক রেট। আর র্যাপো রেট হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে কেন্দ্রীয় ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ দেয় সেটা হচ্ছে র্যাপো রেট। আর রিভার্স র্যাপো রেট হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর যেসব উদ্ধৃত অর্থ আছে সেগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংক জমা রাখে সেটা হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। সো এটা বর্তমানে এসডিএফ নামে পরিচিত। এরপর হচ্ছে স্পেশাল র্যাপো রেট হইতেছে বাণিজ্যিক ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংককে হচ্ছে ওভারনাইট বা রাতারাতি ঋণ দিতে চাই সুদের হার ব্যবহার করে তাকে হচ্ছে স্পেশাল র্যাপো রেট বলে আর কি। সো এটা হচ্ছে এটা সুদ হার একটু বেশি, এটা এসএলএফ নামে পরিচিত বা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি। সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও এটা হচ্ছে নগদ সংরক্ষিত অনুপাত। সিআরআর বা নগদ রিজার্ভ হচ্ছে ব্যাংকগুলোর কর্তৃক তাদের মোট আমানতের একটা যে পরিমাণ একটা নগদ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় সেটা তার হার, এবং ব্যাংকে যে পরিমাণ মেয়াদি ও চলতি দায় রয়েছে তার দায়ের ন্যূনতম হচ্ছে 4% নগদ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এটাই হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এটা হচ্ছে ব্যাংকের ডিপোজিটের এক অংশ হচ্ছে নিজের কাছে, এটা বাংলাদেশ ব্যাংকের কাছে, এটা নিজের কাছে ব্যাংক জমা রাখবে। এটা হচ্ছে নগদ সোনা বা সরকারি বন্ড রূপে সংরক্ষণ করতে হবে। এটা রাখা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সময়ের নগদ প্রবাহকে নিশ্চিত করার জন্য। আর প্রভিশন যেটা আছে সেটা হচ্ছে অনাদায়ী বা আমার ক্লাসিফাইড লোনের বিপরীতে বা নন পারফর্মিং লোনের বিপরীতে হচ্ছে কিছু টাকা আমার হচ্ছে সঞ্চিতি হিসেবে রাখতে হবে। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ না করে এটা ব্যাংকে সংরক্ষণ করতে হয়, যা ব্যাংকের আমানতের রক্ষা কবচ হিসেবে বিবেচনা করা হয় আর কি। সো আমরা যদি চার্ট দেখি এখন র্যাপো রেট মানে হচ্ছে র্যাপো রেট 10%, যে হারে তফসিলি ব্যাংকগুলোকে হচ্ছে স্বল্প সময়ের জন্য বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে যে হারে ঋণ দেয় সেটা হচ্ছে র্যাপো রেট। আর এসএলএফ এটা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি বা স্পেশাল, এটা হচ্ছে ওভারনাইট যদি টাকা লাগে ওই সময় হচ্ছে রাতারাতি টাকার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে সুদ হারে টাকা নিতে হয় আর কি, সেটা হচ্ছে এসএলএফ বা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি। এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে 11.50%, কারণ এটা হচ্ছে স্বল্পমেয়াদী। এরপরে এসডিএফ বা স্ট্যান্ডিং ডেপোজিট ফ্যাসিলিটি, এটা হচ্ছে রিভার্স 8.50%। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর যেসব উদ্ধৃত অর্থ আছে সেগুলো হচ্ছে যে হারে জমা রাখে আর কি বাংলাদেশ ব্যাংকে, সেটাই। সো এসডিএফ হইতেছে বাংলাদেশ ব্যাংকে জমা রাখলে বাংলাদেশ ব্যাংক যে হারে সুদ দেয়। আর এসএলএফ হচ্ছে রাতারাতি যদি লোন লাগে তখন হচ্ছে যে হারে সুদ বাংলাদেশ ব্যাংক নেয় সেটা। আর ব্যাংক রেট হচ্ছে 4%। বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে যে হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে তাকে হচ্ছে ব্যাংক রেট বলে আর কি। এটা ব্যাংক রেট হচ্ছে 4%। ট্র্যাডিশনাল ব্যাংকের এসএলআর হচ্ছে ব্যাংকের ডিপোজিটের যে অংশ নিজের কাছে রাখে, আর সিআরআর হচ্ছে যেটা বাংলাদেশ ব্যাংকে যে পরিমাণ ক্যাশটা রাখে সেটা। সো যেটা নিজের কাছে রাখে সেটা এসএলআর। সো ট্র্যাডিশনাল ব্যাংকে সেটা হচ্ছে প্রায় 13%, আর সিআরআর হচ্ছে 4%।
ক্যাশ রিজার্ভ রেশিও যেটা বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে সেটা 4%, আর নিজের কাছে রাখতে হবে প্রায় 13%। আর ইসলামিক ব্যাংকগুলোকে নিজের কাছে রাখতে হবে হচ্ছে 5.5% করে, আর বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে হচ্ছে 4% করেই। আর ডেপোজিট টেকার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো নিজের কাছে রাখবে 5% করে, তবে বাংলাদেশ ব্যাংকের কাছে রাখবে হচ্ছে 1.5% করে। আর নন ডিপোজিট টেকার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো হচ্ছে নিজের কাছে রাখবে হচ্ছে 2.5% করে।